করিম, অ্যাডভোকেট আহসানুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সান্ধ্যবাজারে। শুরুতে যে বিষয়টি নিয়ে জানতে চাই যে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অন্তর্বর্তী সরকারকে যেই সুপারিশগুলো কমিশন যে গঠন করা হয়েছিল তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য শুরুতে যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই জায়গায় গণপ্রজাতন্ত্রীকে বাদ দিয়ে বলা হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং সেই সাথে একই সাথে আমাদেরকে আগে সংবিধানে যেটা বলা হতো যে জাতিগত হিসেবে বাঙালি, সেটিকে এখন বলা হচ্ছে সুপারিশ করা হয়েছে বাংলাদেশ হিসেবে। এই দুটি বিষয়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাঙালি বাংলাদেশি এগুলো অনেক আগের থেকে চলমান একটা বিশেষ মানুষ, বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা। কিন্তু জাতি যদি হয়, জাতি তো একদিনে 50 বছরে হয় না, একটা জাতি হয় 1000 বছরে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে 53 বছর চলছে। দেশি হিসেবে আমরা বাংলাদেশ, কিন্তু আমাদের জাতটা কি? জাত তো আমাদের কোন ভাষায় কথা বলি। সুতরাং বাঙালি আমার জাতি হতে পারে, কিন্তু দেশ কোন দেশের আমি, সেটা হচ্ছে আমার বাংলাদেশে। আমার জাতীয়তাবাদী কি? এটা আমার বাংলাদেশি জাতীয়তাবাদ। কিন্তু জাতি যদি কথাটা বলি, তখন সেখানে বাঙালি জাতি হিসেবে বাঙালি আমি থাকব, জাতীয়তাবাদ আমার বাংলাদেশি হতে পারে। খুব সূক্ষ্ম পার্থক্য, কিন্তু এটার বুঝতে হবে ব্যাপারটা। এরপর যে আমি আপনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে আমার প্রতিক্রিয়াটা জানাচ্ছি। মৌলিক অধিকার সম্পর্কে যেটা বলা হয়েছে, সেখানে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি বলেছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পর্যায়ক্রমে হবে। এইগুলো রাষ্ট্রের পক্ষে কি প্রত্যেকের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব? প্রত্যেককে MA পাস করানো সম্ভব? প্রত্যেকটা মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব? বাসস্থান দেওয়া সম্ভব? ইন্টারনেট প্রাপ্তি দেওয়া সম্ভব? এগুলো তো অবাস্তব। এগুলোকে মানুষ মানে আমাদের দেশের মতো মানুষের সেগুলো নিজেকে অর্জন করতে হয়। এটা রাষ্ট্র মানুষের কাছে এটাকে পৌঁছে দিতে পারে না। তারপরে আছে যে জামিনে মুক্তির অধিকার। জামিন একটা ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। এখানে এটা সংবিধানে ফান্ডামেন্টাল রাইটে এটা যুক্ত হতে পারে না। জামিন পাবে কি পাবে না সেটা কোর্ট এটাকে নির্দিষ্ট একটা মামলার পরিপ্রেক্ষিতে সেটা বিবেচনা করবে। তারপর এখানে বলা হয়েছে যে বৈষম্যমূলক যে বিষয়গুলো আছে কনস্টিটিউশনে, সেগুলোর জনাব আহসানুল করিম, আপনার কাছে আমার কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আসলে জানার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে যে এখানে নিম্ন কক্ষ গঠনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 10% আসনে যারা যে রাজনৈতিক দলগুলো আছে তারা 10% আসনে তরুণ তরুণীকে মধ্য থেকে প্রার্থী মনোনীত করবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং যে সংসদীয় নির্বাচনে যেই প্রার্থী হিসাবে যারা নিজেদেরকে, তাদের আগের বয়স ছিল 25 বছর, সেটিকে কমিয়ে করা হচ্ছে 21 বছর, এই বিষয়টি, এবং একই সাথে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি 3 পদ কখনো একসাথে হোল্ড করতে পারবেন না, প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান। এই 3টি ব্যাপারকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ কেন করা হবে তার প্রয়োজনীয়তাটা কি, এখানে কোনো কিছু বলা হয়নি। এখানে শুধু গঠন করে ছেড়ে দিয়েছে। তাদের প্রত্যেকের কি কাজ, নিম্ন কক্ষের কাজ কি হবে, উচ্চ কক্ষের কাজ কি হবে, উচ্চ কক্ষ কেন বানানো হচ্ছে নতুন করে, এটার কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। সুতরাং কেন বানানো হচ্ছে এটা আমার কাছে অস্পষ্ট। দ্বিতীয়ত হচ্ছে নিম্নকক্ষে 400 জনকে দিয়ে গঠন করা হচ্ছে। 300 জন নির্বাচন করে 100 জনকে বাড়ানো মানেই হচ্ছে খরচ বেড়ে যাওয়া। বাংলাদেশের যে কনস্টিটিউয়েন্সি আছে সেখানে 300 জনের জন্যই এখানে সুনির্দিষ্ট আছে। সুতরাং 100 জনকে বানানো হয়েছে, তার কোনো কারণ নেই। তারপরে নারীদের থেকে এই 300 জনের বাইরে আবার নারীদের মধ্যে থেকে আবার নতুন করে আবার ইলেকশন করে নারীদের মধ্যে থেকে বের করা। এখানে তো নারী এবং পুরুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে নারীর জন্য প্রথমত নারীর জন্য নারীরা 300 আসনে ইলেক্টেড হতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবার আলাদা করে 100টা সিট কেন তাদের নির্বাচন করে আসতে হবে, আমার কাছে এটা বোধগম্য নয়। ন্যূনতম 10% তরুণ তরুণের মধ্যে প্রার্থী মনোনীত করবেন, এটা একটা ভালো প্রস্তাব। তরুণ কে হবে সেটা অবশ্য এখানে ডিবেটেবল, এখানে তরুণের সংজ্ঞা নাই। আর 21 বছর করা হয়েছে 25 বছর থেকে। আমাদের দেশে প্রেক্ষাপটে দেখেন, একজন 21 বছরের যিনি আছেন খুব কমই তিনি
ছাত্র থেকে বেরিয়ে প্রফেশনাল জীবনে তিনি প্রবেশ করতে পারবেন না। যিনি নির্বাচিত হবেন সংসদে তার কাছ থেকে আমরা প্রজ্ঞা আশা করি। 21 বছরের একটা ছেলের কাছ থেকে আমরা কিভাবে কতটুকু প্রজ্ঞা আশা করতে পারবো জানি না। এই বিষয়টি কি আসলে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ প্রধান উপদেষ্টা বারবারই বলছিলেন যে যেভাবেই হোক না কেন যে পার্লামেন্টে যেন তরুণদের যেন একটা অবস্থান থাকে, এর জন্য কি আসলে 21 বছর করা হলো? ব্যাপারটা কি তাই সুপারিশে? তরুণ মানে 21 বছর, এটা কোথায় পাওয়া গেল? তরুণ মানে 21 বছর, তরুণের সঙ্গে 21 বছর কেন হবে? তো একটা 21 বছরের ছেলে বা একটা 21 বছরের যার বয়স বাংলাদেশের প্রেক্ষাপটে তার অভিজ্ঞতা কি আছে? একজন সংসদের কাছে ল মেকার, তার কাছ থেকে আমরা প্রজ্ঞা আশা করি, আইন বানাবেন তারা, তাদের কাছ থেকে আইন আসবে। 21 বছরের একজনের কাছ থেকে আনলেস ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট, সেরকম হলে ব্যতিক্রম। ওকে জি, আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই যে সংসদ নেতা, আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতা যিনি হন তিনিও প্রধানমন্ত্রী, এই ব্যাপারটা আগে ছিল, এটা কি হচ্ছে? আমি মনে করি এটা একটা ভালো পরিবর্তন। এটা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যেটা অন্তর্ভুক্ত করেছে। আমি মনে করি এটা একটা ভালো পরিবর্তন। কিন্তু উচ্চকক্ষ কেন হবে, নিম্নকক্ষ কেন হচ্ছে, তাদের কাজ ফাংশন কি হবে, কিছু বলা নাই। জি, জনাব হাসানুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সংক্ষিপ্তভাবে এই সংবিধান সংস্কার কমিশন যেই সুপারিশগুলো দিয়েছে তার ব্যাখ্যা করার জন্য। দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন জনাব আহসানুল করিম। জানছিলাম সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশগুলো দিয়েছে তার খুব মোটা দাগে যেই সুপারিশগুলো ছিল সেগুলো নিয়ে তার ব্যাখ্যা।